এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। রজচক্র পড়ার জন্য আমরা কিন্তু অনেক কিছু আগে থেকে বুঝে এসেছি এবং এগুলো তোমাদের কিন্তু দেখা দরকার। তোমরা যদি আগে থেকে ডিম্বাশয়ের গঠন, ফলিকল কাকে বলে, ফলিকলগুলো কিভাবে বৃদ্ধি হয়, এই ব্যাপারগুলো বুঝে নিষেক কিভাবে হচ্ছে, তারপরে কিন্তু আমাদের রজচক্রতে আসতে হবে। তো এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি, তারপরেও আমি রজচক্র পড়ানোর সময় এই ব্যাপারগুলো নিয়ে আবার আলোকপাত করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো এবার আমরা শুরু করছি। প্রথমে আমাদের জানা উচিত বা জানা দরকার রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল আসলে কি। একদম শুরুতে একটা কথা বলেছিলাম, একজন মেয়ে যখন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে, অর্থাৎ বয়সন্ধিকালে যখন পৌঁছায়, কোন জিনিসটা দেখে আমরা বুঝতে পারি বা কোনটা ইন্ডিকেট করে যে সে বয়সন্ধিকালে পৌঁছে গেছে, সেটা হচ্ছে প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে তাদের মাসিক হবে, যাকে আমরা মেনস্ট্রুয়েশন বলে থাকি, এবং এটা প্রতি মাসে বারবার রিপিট করবে, দ্যাটস ওয়াই তাকে আমরা সাইকেল বলছি। এবং এটা 12 থেকে 15 বছর বয়সে শুরু হয়, ভ্যারি করে, এক একজনের এক এক রকম বয়সে শুরু হবে, এবং 40 থেকে বা 45 থেকে 50 বছর পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। বাট একটা সময়ে যে 40 বা 50 বছরের পরে যে মাসিক বা মেনস্ট্রুয়াল সাইকেল কিন্তু বন্ধ হয়ে যায়, তখন সেই ঘটনাকে আমরা বলি মেনোপজ। চলো একটু সেই শব্দটার সাথে আমরা পরিচিত হই। দেখো, মেনো মানে মেনস্ট্রুয়াল, আর পজ মানে কোনো কিছু ভিডিওতে আমরা পজ করে দিই, তার মানে কি আমরা আপাতত বন্ধ করে রাখলাম। মেনোপোজ অর্থাৎ যখন মাসিক আর হবে না, বন্ধ হয়ে যাবে, তখন তাকে আমরা কি নামে ডাকবো? মেনোপোজ। ঠিক আছে, তো আমরা এখন দেখছি এই রজচক্র, যেটাকে আমরা মাসিক বলছি, সেটা কতগুলো ধাপে বা স্তরে হয়। তো সেই স্তরগুলোর নাম আগে আমাদের জানতে হবে। এগুলো তোমাদের বই আছে, তাও একটু করে বলছি। দেখো, প্রথমেই বলেছে নিরাময় পর্ব, অর্থাৎ সেটা 3য় থেকে 6ষষ্ঠতম দিন পর্যন্ত চলে। নিরাময়টা কেন বলছি? কারণ একবার মাসিক হয়ে যাওয়ার পরে আবার নতুন করে নিরাময় শুরু হয়। পরে যে ধাপটা আছে তাকে আমরা বলছি বৃদ্ধি পর্ব, 7ম থেকে 14 দিন পর্যন্ত এটা ডিউরেশন। এবং তারপরে 3 নম্বর যে ধাপটা তোমরা পাবে সেগুলোকে আমরা বলছি প্রাক রজস্রাবীয় পর্ব। প্রাক মানে পূর্বে, অর্থাৎ মাসিক হওয়ার ঠিক আগে যে পর্বটি চলে সেটা 15 থেকে 28 দিন পর্যন্ত চলে। এবং সবার শেষে গুরুত্বপূর্ণ যে স্তরটি আছে তাকে আমরা বলছি রজস্রাবীয় বা ব্লিডিং, অর্থাৎ যখনই মাসিকটা হবে সেটা অনেকের ভ্যারি করে, কারো 4-5 দিন হয়, কারো আরও বেশি, কারো আরও কম। আচ্ছা, তো এই ব্যাপারগুলো আমরা যখন পর্বগুলো ডিটেলস পড়তে যাব, তার আগে তোমাদেরকে এখানে রজচক্রের সাথে আরও একটি চক্র খুব ওতপ্রোতভাবে জড়িত, এবং সেটা সাইমুলটেনিয়াসলি বা একই সাথে চলতে থাকে, সেটাকে আমরা বলছি ওভারিয়ান চক্র। সো এই দুইটা জিনিসকে এক করে আজকে আমরা পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। এবার একটু খেয়াল করো, আমরা যখন ডিম্বাশয় পড়েছিলাম তখন ওখানে আমরা একটা কথা বলেছিলাম, ডিম্বাশয়ের মাঝখানে বা বয়সন্ধির পর থেকে ডিম্বাশয়ে যে ফলিকলগুলো ছিল, পিটুইটারি গ্রন্থিতে একটা হরমোন নিঃসরণ করে যার নাম ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তোমরা যেটাকে FSH বলে ডাকো। নাম শুনেই বোঝা যাচ্ছে হরমোনটা কি করবে। ফলিকল মানে এই যে ফলিকলগুলো আছে, ফলিকলগুলো কোথায় আছে? ডিম্বাশয়ের মাঝে। স্টিমুলেটিং মানে স্টিমুলেট করবে, হরমোন মানে যে হরমোনটা ফলিকলকে স্টিমুলেট করে। তাহলে ফলিকলকে স্টিমুলেট করলে এই ফলিকলগুলো আস্তে একটু বড় হয়ে যায়, তখন সেই ফলিকলগুলোর নাম হচ্ছে, দেখো, প্রাইমারি ফলিকল। আচ্ছা, এই পর্যন্ত থাকো, ফলিকলগুলো বড় করছে, এবং প্রাইমারি ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে আরও কিছু দিন পরে আরও বড় হয়ে যায়, যাকে আমরা বলি সেকেন্ডারি ফলিকল। এবং সেকেন্ডারি ফলিকলটা একসময় পূর্ণতা প্রাপ্তি হয় বা ম্যাচিউর হয়ে যায়, তখন যাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। এই ফলিকুলার টার্মগুলো তোমাদেরকে জানতে হবে। এবং এখানে আরেকটা শব্দ তোমাকে জানতে হবে, এই ফলিকল যখন একটা পূর্ণতা প্রাপ্তি হয়ে যায়, অর্থাৎ ম্যাচুরেশন হয়ে যায়, তখন ফলিকুলার যে কোষগুলো আছে সেখান থেকেই কিন্তু একটা হরমোন নিঃসৃত হয় যার নাম ইস্ট্রোজেন, এবং এই হরমোনটার কাজ আছে। সো আমরা এইটুকু আগে জানি, মেনস্ট্রুয়াল সাইকেল চলার সময় ওভারি বা ডিম্বাশয়ের একটা সাইকেল চলছে, যাকে আমরা বলছি ওভারিয়ান চক্র। ওভারিয়ান চক্রকে আবার দুইটা ভাগে ভাগ করছি আমরা। প্রথমটাকে আমরা বলেছি ফলিকুলার দশা, অর্থাৎ এই দশাতে 0 থেকে 14 দিন পর্যন্ত এটা চলবে, এবং এই দশাতে ফলিকুলারের বৃদ্ধি হবে, তারপরে ফলিকুলারের পূর্ণতা হবে, এবং তারপর ফলিকল থেকে ডিম্বপাত হবে। সো এই 3টা জিনিস ঘটছে আমাদের ফলিকুলার দশাতে।
সো ফলিকুলার দশা কেন তোমাদেরকে বললাম, এইটা বুঝতে গেলে বা এই জায়গাগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে এন্ডোমেট্রিয়ামের কি পরিবর্তনটা হচ্ছে এটা আমরা বুঝতে পারবো। এখানে আমরা 4টা ধাপ বলেছি, যে মেনস্ট্রুয়াল সাইকেলের 4টা ধাপ। এই যে এই ধাপগুলো আমরা কিসের উপর ভিত্তি করে বললাম, মেনস্ট্রুয়াল সাইকেলের বিভিন্ন পর্যায়ে আমরা তোমাদেরকে বলেছিলাম জরায়ুর একদম ভিতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামে কি পরিবর্তনগুলো হচ্ছে এই পরিবর্তনের উপর ভিত্তি করেই কিন্তু আমরা 4টা ভাগ করেছি। তো চলো আমরা এক এক করে শুরু করি। প্রথমেই যে ধাপটা আমরা বলেছি তার নাম বলেছি নিরাময় পর্ব। তোমাদের আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, নিরাময় পর্ব বলতে আমরা বোঝাচ্ছি অলরেডি মাসিক বা রক্তপাত হয়ে গেছে, এরপর থেকে আমরা শুরু করছি। সো এটা কিন্তু আমাদের প্রথম পর্যায়ে, তোমাদের মাথায় রাখতে হবে যে অলরেডি মাসিক হয়ে গেছে বা রক্তপাত হয়ে গেছে, এরপর থেকে আমরা শুরু করছি, তাহলে সেটাকে আমরা বলছি নিরাময় পর্ব। আচ্ছা, একটু খেয়াল করো, তাহলে বুঝতেই পারছো নিরাময় পর্ব মানে কি। মেনস্ট্রুয়েশন হয়ে যাওয়া মানে হচ্ছে একদম ভিতরে যে স্তর ছিল এন্ডোমেট্রিয়াম থেকে, তোমাদের বলেছিলাম এখানে কিছু বাঁকানো রক্তবাহিকা থাকে, সেগুলো থেকে রক্ত, মেনস্ট্রুয়েশনের কিছু অংশ, এখানে একটা অনিষিক্ত ডিম্বাণু থাকবে যেটা ইমপ্ল্যান্টেশন হয়, সেগুলো সবগুলো মিলে মাসিক আকারে বের হয়ে চলে গেছে। তার মানে এখন স্তরটা কিন্তু অনেক আগে ছিল বেশ মোটা, এখন কেমন হয়ে গেছে, বেশ পাতলা হয়ে গেছে। তো এই জায়গায় আমরা সেই জায়গাটি দেখাচ্ছি। এই যে দেখো বেশ মোটা ছিল, বাট মেনস্ট্রুয়েশনের এই 3-4 দিনে স্তরটা কেমন হয়ে গেল, অনেক বেশি পাতলা হয়ে গেল বা অনেক বেশি চিকন হয়ে গেল। এখন আমরা কি কাজ করব, আবার তাহলে আমাদের এন্ডোমেট্রিয়ামকে ভালো করতে হবে, নিরাময় করতে হবে। তা এন্ডোমেট্রিয়ামকে নিরাময় করতে হলে আমরা তোমাদেরকে একটা কথা বলেছিলাম, এন্ডোমেট্রিয়ামের যে কোষগুলো আছে সেগুলো কি এমনি এমনি বড় হবে না, এখানে একটা হরমোন আসতে হবে, যে হরমোনটা তাদেরকে বড় করতে সাহায্য করবে। সেই হরমোনটা কোথা থেকে আসছে, আমি তোমাদের শুরুতে ওভারিয়ান চক্রের কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে ওভারিয়ান চক্রতে একটা সময় ওভারি যে ফলিকলগুলো ছিল সেগুলো বড় হয়ে যায়, ফলিকলগুলো বড় হয়ে গেলে ফলিকলের কোষ থেকে একটা হরমোন নির্গত হয় যার নাম ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন হরমোন এসে তোমার এন্ডোমেট্রিয়ামের যে স্তরগুলো ছিল এন্ডোমেট্রিয়ামে এসে এন্ডোমেট্রিয়ামের কোষগুলোকে কি করবে, বাড়তে সাহায্য করবে। এবার তাহলে দেখো এই যে ইস্ট্রোজেনের প্রভাবে, দেখো আগে এন্ডোমেট্রিয়াম ছিল কেমন বেশ খানিকটা কম পুরু, এখন কিন্তু আস্তে আস্তে এন্ডোমেট্রিয়ামটা আবার বাড়তে শুরু করছে। এন্ডোমেট্রিয়াম এই পর্যায়ে এসে, নিরাময় পর্যায়ে এসে দেখবে এন্ডোমেট্রিয়ামটা প্রায় 1 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে থাকে। এবার একটু খেয়াল করো, এন্ডোমেট্রিয়াম বাড়ছে 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 এবং একটা সময় যে আমরা বললাম যে 7 দিন বা 6ষ্ঠ দিন পর্যন্ত নিরাময় পর্ব চললো। এরপরের ধাপটা হচ্ছে আমাদের বৃদ্ধি পর্ব। বৃদ্ধি পর্ব মানে বুঝতেই পারছো এন্ডোমেট্রিয়ামটা আরও বেশি পুরু হয়ে যাবে, তাহলে এখানে ফলিকুলার কোষ থেকে আরও বেশি ইস্ট্রোজেন ক্ষরণ করবে, এবং ইস্ট্রোজেন ক্ষরণ করে এই ইস্ট্রোজেনগুলো কার উপর কাজ করবে, এন্ডোমেট্রিয়ামের উপর। ইস্ট্রোজেন এন্ডোমেট্রিয়াম কি করবে, বৃদ্ধি করবে, এন্ডোমেট্রিয়ামের থিকনেস বা পুরুত্ব আরও বাড়বে, এবং বাড়ার সাথে সাথে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এন্ডোমেট্রিয়ামে কিন্তু এই যে ধমনীগুলো আছে সেগুলো কিন্তু স্পাইরাল বা বাঁকানো হয়ে যাচ্ছে। এখানেও আমরা একটু বলবো যে সেই ধমনীগুলো এসে সেই ধমনীগুলো আরও বেশি মোটা হয়ে যাবে এবং আরও বেশি রক্ত সমৃদ্ধ হয়ে যাবে বৃদ্ধি পর্বে এসে। আচ্ছা, এবার খেয়াল করো এই বৃদ্ধি পর্বের শেষের দিকে একটা বেশ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেটাকে আমরা আগে বলেছিলাম, তোমরা একবার জেনেছো, যাকে বলে ডিম্বপাত, যার ইংলিশ নাম ওভুলেশন। এই ব্যাপারটা কি, আবার আমাদেরকে ওভারিয়ান চক্রে চলে যেতে হবে। ওভারিয়ান চক্রে একটি ফলিকল যখন একদম ম্যাচিউর হয়ে যায়, যাকে আমরা বলেছিলাম গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকলে একটা অংশ থাকে যেকে আমরা এই যে এই অংশটুকু দেখছো তাকে আমরা বলেছিলাম সেকেন্ডারি ওসাইট, এবং এর মাঝখানে নিউক্লিয়াস আছে। এবং তোমাদেরকে আমি যখন ডিম্বাশয় পড়িয়েছিলাম তখন বলেছিলাম এই সেকেন্ডারি ওসাইটটাই 14তম দিনে এসে সেকেন্ডারি ওসাইটটা ডিম্বাশয়ের প্রাচীরকে ভেদ করে বা চূর্ণ করে নিচে পড়ে যায়, কোথায়, পেরিটোনিয়াম ক্যাভিটিতে। যখন ডিম্বাশয়ের প্রাচীর ভেদ করে এই সেকেন্ডারি ওসাইটটা পড়ে যায় তখন সেই ঘটনাকে আমরা বলছি ডিম্বপাত বা ওভুলেশন। এবং এটার গুরুত্বটা কি, এই যে ডিম্বপাতটা হলো, সেকেন্ডারি ওসাইটটা পড়ে গেল, এবার চলো আমরা এই চিত্রে চলে যাই, এখান থেকে আমরা এখানে চলে আসি। তাহলে দেখো 14তম দিনে ডিম্বাশয় থেকে সেকেন্ডারি ওসাইট পড়ে গেছে, এবং তোমাদেরকে আমি যখন ফেলোপিয়ান টিউবের গঠন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম ফেলোপিয়ান টিউবের যে প্রান্ত এরকম ডানার মতো হাড়টা ছড়িয়ে দিয়ে থাকে যাকে আমরা বলেছিলাম ফিমব্রি, এবং বলেছিলাম ফিমব্রিটা এখানে যে ক্যাভিটি বা গহ্বর আছে যার নাম পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটিতে উন্মুক্ত থাকে। তাহলে এই সেকেন্ডারি ওসাইটটা পড়ে গেছে কোথায়, পেরিটোনিয়াম ক্যাভিটিতে। এই পেরিটোনিয়াম ক্যাভিটি থেকে সেকেন্ডারি ওসাইটকে সে চুম্বকের মতো টেনে নিবে কোথায়, এই ফিমব্রিটা টেনে নিয়ে ইনফ্যান্ডিবুলামে যাবে, তারপরে কোথায় যাবে, এখানে একটা জায়গা আমরা বলেছিলাম অ্যাম্পুলা। এবং আমি তোমাদেরকে বলেছিলাম এই অ্যাম্পুলার একটা গুরুত্ব আছে, এই অ্যাম্পুলাতে এসে ঠিক সেই সময় যদি সঙ্গম বা যৌন মিলন হয়
তাহলে এই জায়গায় শুক্রাণুগুলো আস্তে আস্তে ভ্যাজাইনা হয়ে এদিকে আমাদের জরায়ু হয়ে ফেলোপিয়ান নালীর মাঝখানে অ্যাম্পুলাতে এসে তারা কিন্তু এই ডিম্বাণুর সাথে মিলিত হবে। এবং এই যে জায়গায় মিলিত হচ্ছে এটাই হচ্ছে আমাদের সেই ঘটনা যাকে আমরা বলছি নিষেক বা ফার্টিলাইজেশন। দেখো এটা কখন, এটা কন্ডিশনটা হচ্ছে যদি সেই সময় যৌন মিলন হয় বা সঙ্গম হয় তাহলে কিন্তু হবে, যদি না হয় এই দিকে আমরা যাব না। সো এই জায়গাতে এসে আমরা দুইটা ভাগে ভাগ হয়ে যেতে হবে। একটা হচ্ছে মহিলা যদি গর্ভ অবস্থায় চলে যায় তাহলে কি হবে, আর একটা মহিলা যদি গর্ভ অবস্থায় না যায় তাহলে কি হবে। তাহলে আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা যদি একটা মহিলা যদি প্রেগনেন্ট বা গর্ভবতী হয়ে যায় তখন কি হবে। তাহলে দেখো শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে মিলে গেল যাকে আমরা বলছি ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হয়ে গেলে তোমরা জানো এরপরে এই যে জাইগোটটা ফর্ম করবে, এই জাইগোটে পর্যায়ক্রমিক মাইটোসিস বিভাজন হবে যাকে তোমরা ক্লিভেজ বলে ডাকো। প্রথমে 2টা কোষ, পরে 4টা কোষ, পরে 8টা কোষ যাকে আমরা মরুলা বলে ডাকি, এবং আলটিমেটলি একটা পর্যায়ে আমরা চলে যাব 100টি কোষ যেটাকে আমরা বলছি ব্লাস্টোসিস। এবং নিষেকের 6 থেকে 9 দিনের মধ্যেই এই ব্লাস্টোসিসটা এসে তোমার এই যে এন্ডোমেট্রিয়ামটা আছে, এই যে এই জায়গায় তোমরা দেখছো এই এন্ডোমেট্রিয়াম এসে প্রথিত হয়ে যায় বা মাঝখানে বসে যায় যাকে আমরা বলছি ইমপ্ল্যান্টেশন। আচ্ছা, এই যে কথাগুলো দেখলে এটা হচ্ছে যদি সেই মহিলাটি কোনো সঙ্গমে মিলিত হয় বা শুক্রাণু যদি আমাদের সেই সময় অ্যাভেলেবেল থাকে তাহলেই তো জাইগোটটি ফর্ম করবে। কিন্তু একটা মহিলার বয়স, ধরো একটা মেয়ের বয়স 13 বছর বা 14 বছর, যার এখনও বিয়ে শাদী হয়নি, তাহলে তার যৌন মিলনের প্রশ্নই আসছে না। তাহলে সে অবস্থায় এখানে কোনো শুক্রাণু থাকবে না। তাহলে ব্যাপারটি কি হবে? ডিম্বপাত কিন্তু হবেই, অর্থাৎ সেকেন্ডারি ওসাইট কিন্তু পেরিটোনিয়াল ক্যাভিটিতে তখনও আসবে, ফিমব্রি কিন্তু সেটাকে তখনও ধরে ফেলবে এবং সেটা কিন্তু অ্যাম্পুলাতে যে অপেক্ষা করবে শুক্রাণুর জন্য। কত ঘন্টা অপেক্ষা করবে? 36 ঘন্টা। 36 ঘন্টা সে এখানে অপেক্ষা করে যে এর সাথে এসে আদৌ কোনো শুক্রাণু মিলিত হয় কি না। যদি শুক্রাণু মিলিত না হয় তাহলে এই যে সেকেন্ডারি ওসাইটটা দেখছো, এই সেকেন্ডারি ওসাইটটা দেখছো, এই ওসাইটটা কিন্তু তারপরেও তোমার জরায়ুর মাঝখানে চলে যাবে। চলে যাওয়ার পরে এই কিন্তু এখানেই থাকবে, জাইগোট আর ফর্ম করলো না, ব্লাস্টুলা মরুলা হওয়ার কোনো প্রশ্নই আসে না। সেকেন্ডারি ওসাইট জরায়ুর মাঝখানে থাকবে এবং মাসিকের সময় সেও কিন্তু বের হয়ে চলে আসবে। অর্থাৎ একটা মহিলা যদি গর্ভাবস্থায় চলে না যায়, প্রতিটি মাসিকের সময় তার কিন্তু একটি করে ডিম্বাণু মাসিক পথে চলে আসছে। সো এটা অপেক্ষা করে 36 ঘন্টা পর্যন্ত আদৌ কোনো শুক্রাণু পায় কিনা, যদি না পায় সে কিন্তু মাসিকের পথ ধরে চলে আসবে। সো এই ব্যাপারটা আমাদেরকে একটু করে মাথায় রাখা দরকার। তো আমরা ছিলাম বৃদ্ধি পর্বে, তাহলে আমরা দেখেছি ফলিকলের এই পর্যন্ত দশাগুলো আমরা পড়েছি যে 14 দিনের ডিম্বপাত ঘটলো। এখন ডিম্বপাত হয়ে যাওয়ার পর আমরা দেখলাম দুইটা ঘটনা ঘটতে পারে। একটা মহিলা যদি প্রেগনেন্ট বা গর্ভ বা নিষেক যদি হয় তাহলে ইমপ্ল্যান্টেশন হবে, যদি নিষেক না হয় তাহলে কি হবে চলো আমরা দেখি। ডিম্বপাতের পর আমাদের এই যে ডিম্বাশয়টা ছিল সেকেন্ডারি ওয়েসাইটটা পড়ে গেছে, দেখো বাকি যে স্ট্রাকচারটা আছে এটা কিন্তু ইনট্যাক্ট, এবং এই ইনট্যাক্ট স্ট্রাকচারের ওপর পিটুইটারি গ্রন্থি থেকে আর একটা হরমোন আসে যার নাম লুটিনাইজিং হরমোন। এই লুটিনাইজিং হরমোনের প্রভাবে অবশিষ্ট যে ডিম্বাশয় ছিল সেগুলো আর একটা নতুন স্ট্রাকচারে রূপান্তর হয় বা নাম নেই, তাকে আমরা বলি দেখতে অনেকটা হলদে বা ইয়োলিশ, তাকে আমরা দেখছি কর্পাস লুটিয়াম নামে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কর্পাস লুটিয়ামটা যখন হয়, এই কর্পাস লুটিয়ামটা তখন একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো কাজ করে। তোমরা জানো যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যেটাকে আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি, যেখান থেকে যে পদার্থ ক্ষরণ হয় তাকে আমরা বলি হরমোন। তাহলে এটা যখন একটা অস্থায়ী এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে, এই কর্পাস লুটিয়াম থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন যাকে আমরা বলি প্রোজেস্টেরন, এই হরমোনটা খরিত হয়। প্রোজেস্টেরন দুইটা কাজ করবে। প্রথম কাজ, এই যে দেখছো প্রোজেস্টেরন, এই লুটিয়াল দশায় এসে কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন খরিত হচ্ছে, এই প্রোজেস্টেরনও কিন্তু এন্ডোমেট্রিয়ামের কি করবে? বৃদ্ধি করবে। তাহলে দেখো প্রাক রজস্রাবীয় পর্বতে আমরা এখন আছি, এই পর্বতে এসেও কিন্তু এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, এবার ব্যাপারটা এখানে এসে আবার দুই ভাগে ভাগ হয়ে যায়। এই যে প্রোজেস্টেরন হরমোনটা আছে, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, যদি এখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় এবং যদি এখানে নিষেক হয় এবং নিষেকের পরে যদি ইমপ্লান্টেশন হয় তখন থেকে কিন্তু মাসিক বন্ধ হয়ে যাবে। তোমরা এটা জেনে থাকবে যে একজন গর্ভবতী মহিলা বা প্রেগনেন্ট মহিলাতে কিন্তু যে 9 মাস 10 দিন সে ভ্রূণ বা বাচ্চা প্রসব না করার আগ পর্যন্ত তার কিন্তু কোনো মাসিক হয় না। তাহলে এই সময়টা প্রেগনেন্সি গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করছে কোন হরমোন? এই প্রোজেস্টেরন। অর্থাৎ প্রোজেস্টেরন যতদিন পর্যন্ত এই কর্পাস লুটিয়াম থেকে নির্গত হবে ততদিন কিন্তু সে মাসিককে বন্ধ করে রাখবে, গর্ভ একদম সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত। তাহলে এই ব্যাপারটা আমাদের জানা দরকার। আবার চলো অন্য ঘটনায় চলে যাই। যদি এখানে মাসিক, ধরো তোমার ফার্টিলাইজেশন বা নিষেক এখানে হয়নি, তাহলে তো ইমপ্ল্যান্টেশন হওয়ার প্রশ্নই আসে না।
তাহলে মজার ব্যাপারটা দেখো, কিছুদিন পর এই প্রোজেস্টেরন আছে, এই প্রোজেস্টেরন হরমোনটা অনেক বেশি বেড়ে যায় কর্পাস লুটিয়াম থেকে। এখানে একটা কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের সাথে এই লুটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের সম্পর্ক হচ্ছে বিপরীত, অনেক সময় তুমি ব্যস্তানুপাতিকও বলতে পারো। যখন প্রোজেস্টেরন বেড়ে যাবে লুটিনাইজিং হরমোন কমে যাবে, যখন লুটিনাইজিং হরমোন কমে যাবে প্রোজেস্টেরন বেড়ে যাবে। তাহলে খেয়াল করো, প্রোজেস্টেরন যখন এখানে বেড়ে গেল, এই যে বেড়ে যাবে এর প্রভাবে কি হবে, লুটিনাইজিং হরমোন কি হবে, কমে যাবে। লুটিনাইজিং হরমোন কমে যাওয়ার ফলে যে কাজটি হবে, এই কর্পাস লুটিয়ামটার আর কিন্তু বৃদ্ধি হবে না, কারণ কর্পাস লুটিয়ামের বৃদ্ধি করেই হচ্ছে যে হরমোন, তার নাম লুটিনাইজিং হরমোন। লুটিনাইজিং হরমোন কমে যাওয়া মানে কর্পাস লুটিয়ামটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া। মজার ব্যাপার খেয়াল করো, কর্পাস লুটিয়াম নষ্ট হওয়া মানে আস্তে আস্তে প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ কমে যাওয়া। সো এখানে একটা ভাইস ভার্সা ঘটনা ঘটছে, লুটিনাইজিং হরমোন কর্পাস লুটিয়ামটা বৃদ্ধি করলো, কর্পাস লুটিয়াম বেড়ে যাওয়া মানে প্রোজেস্টেরন বেড়ে যাওয়া। প্রোজেস্টেরন যখন আবার বেড়ে যাচ্ছে, সে আবার যে লুটিনাইজিং হরমোনকেই কমিয়ে দিচ্ছে। লুটিনাইজিং হরমোন যখন কমে যাচ্ছে, তখন আবার কর্পাস লুটিয়ামটা ছোট হয়ে যাচ্ছে। কর্পাস লুটিয়াম ছোট হওয়া মানে প্রোজেস্টেরনের পরিমাণ কমে যাওয়া। সো এখানে একটা কিন্তু বেশ ভাইস ভার্সা ঘটনা ঘটছে। তাহলে প্রোজেস্টেরন একটা সময় যখন কমে যাবে, এখান থেকে ইস্ট্রোজেনও তখন কমে যাবে। কমে যাওয়া মানে হচ্ছে এই এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধির জন্য দায়ী যে দুটো হরমোন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, সবগুলো কি হলো, কমে গেল। তাহলে চতুর্থ যে ধাপটা আমাদের আছে রজস্রাবীয় বা ব্লিডিং পর্যায়ে, এখানে সে মনে রাখবে এই ধাপে এসে ফলিকুলার স্টিমুলেটিং হরমোনও কমে যায়, ইস্ট্রোজেনও কমে যায়, লুটিনাইজিং হরমোনও কমে যায়, প্রোজেস্টেরনও কমে যায়, মানে সবগুলো হরমোন একদম নিম্নমাত্রায় থাকে। তাহলে এবার খেয়াল করো, আমাদের এন্ডোমেট্রিয়াম 4 থেকে 5 সেন্টিমিটার পুরু হয়ে গেছে। এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধির জন্য দায়ী যে দুটো হরমোন প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন, সেগুলোর মাত্রা একেবারে কমে গেছে। তাহলে এন্ডোমেট্রিয়াম কি বেড়ে যাবে বা বাড়বে? না। তখন এন্ডোমেট্রিয়াম এসে ভাঙতে শুরু করে। আর এন্ডোমেট্রিয়াম ভাঙতে শুরু করা মানে এন্ডোমেট্রিয়ামের যে নিজের এই যে অংশগুলো আছে, এগুলো যেমন ভাঙবে, এখানে যে রক্তবাহিকা বা ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো ভাঙবে, এবং এখানে যে অনিষিক্ত ডিম্বাণু, যেটা নিষেক হয়নি, এখানে এসে বসেছিল, সেই সবগুলো জিনিস 4-5 দিন ধরে ভ্যাজাইনা পথে বাইরে বেরোয় চলে আসবে। তাহলে আমরা দেখলাম যে রজচক্র বা মাসিক আলটিমেটলি কিভাবে হয় এবং এখানে কি কি জিনিসগুলো থাকছে। তাহলে দেখো, এটা যখন হয়ে গেল, তাহলে 4-5 দিন পরে আবার কি হবে, আবার কিন্তু আমাদের নিরাময় পর্ব শুরু হবে। কিভাবে? আবার কিন্তু মজার ব্যাপার আছে। দেখো, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আবার কমে গেছে না অনেক। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কমে যাওয়া মানে কি, আবার তোমার ফলিকুলার হরমোন এবং লুটেনাইজিং হরমোনের পরিমাণ বাড়া শুরু করবে। তাহলে আবার ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ওভারিতে যে গ্রাফিয়ান ফলিকলকে বা প্রাইমারি ফলিকলকে বাড়াবে, সেখান থেকে গ্রাফিয়ান ফলিকল হবে, মানে আবার পুরো ঘটনা রিপিট হবে, এবং প্রতি মাসে এই ঘটনা কিন্তু রিপিট হচ্ছে। সো এখানে তোমাদের যে ব্যাপারগুলো একটু মনোযোগ দিয়ে বোঝা দরকার, সেটা হচ্ছে হরমোনের যে কাজগুলো আছে এবং ডিম্বপাত বলে যে ব্যাপারটা আছে, সেটি এইভাবে ওভারিয়ান সাইকেলগুলো কাজ করছে। সো ওভারিয়ান সাইকেলগুলো পড়ার সময় তোমরা একটা জিনিস খেয়াল করবে, শুধু এন্ডোমেট্রিয়ামের পরিবর্তনগুলো জানলে আমাদের চলবে না, সাথে সাথে ওভারিতে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো আমাদের জানা দরকার। কারণ ওভারির পরিবর্তনই কিন্তু আমাদের এন্ডোমেট্রিয়ামের পরিবর্তনকে প্রভাব ফেলছে। কারণ ওভারিতে যে ইস্ট্রোজেন হরমোন তুমি পাচ্ছ, সেই হরমোনটার জন্যই কিন্তু এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি হচ্ছে। ওভারিতে এসে যে কর্পাস লুটিয়াম আমরা পেলাম, সেই কর্পাস লুটিয়াম থেকে যে হরমোন পেলাম প্রোজেস্টেরন, সেটাই কিন্তু আমাদের এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি করছে, এবং প্রোজেস্টেরনই কিন্তু আমাদের প্রেগনেন্সি বা গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করছে। সো রজচক্র যে ব্যাপারটি আছে, শুধু শেষ করবো এই কথাটি বলে, একটা সময় ছিল বা এখনও বেশ কিছু আছে যে রজচক্র বা মেয়েদের মাসিক ব্যাপারগুলো নিয়ে আমরা অনেকটাই কথা বলতে কেমন জানি লজ্জা পাই, বা এটা এক ধরনের খারাপ দৃষ্টিতে দেখা হয়, অনেক সময় ঘৃণার চোখেও দেখা হয়। সো আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা বড় হচ্ছ এবং যে ব্যাপারগুলো জানছো, দেখো এই ঘটনা বা এই প্রাকৃতিক ঘটনা যদি না ঘটতো, সত্য কথা বলতে কি, জীবের বা আমাদের প্রকৃতিতে আমাদের নিজেদের সৃষ্টি কিন্তু এই ঘটনার মাধ্যমেই হচ্ছে। কারণ তোমরা জানো যে ডিম্বপাতের পরই কিন্তু নিষেকটা হচ্ছে। সো এই ঘটনার জন্য আমরা অনেক সময় মেয়েদেরকে একটু ছোট করে দেখি, তাদেরকে দুর্বল ভাবি, বা অনেক সময় ঘৃণার চোখে দেখি। তোমরা এই কাজগুলো করবে না। বড় হচ্ছ, তোমরা জানবে যে এটা একদম ন্যাচারাল, একদম প্রাকৃতিক একটা ঘটনা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেটা না হলে আজকে এই বিশ্ব বলো, পৃথিবী বলো, টিকে থাকতো না। সো তোমরা যখন বড় হচ্ছ, একটু জানার চেষ্টা করবে বিষয়গুলো, এবং মানুষকে বা সবাইকে শ্রদ্ধা করার চেষ্টা করবে, এবং যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো একটু বেশি জানা মানেই তুমি অনেক বেশি নম্র এবং ভদ্র হয়ে যাওয়া। সো তোমাদের সবার জন্য শুভকামনা। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে।